সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা এবং গ্রহণ করো তোমরা। এবং আমি কয়েকদিন পরে তোমাদের সামনে আবার আসছি। আমরা পড়ছিলাম যে তড়িৎ রসায়ন অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি। এই ক্লাসটির প্রথম একদিন ক্লাস নিয়েছে তোমাদের জনাব মিজানুর রহমান। তিনি প্রায় শেষ করেই ফেলেছেন এই প্রথম দিক, বেশ কিছু অংশ। আমি আজকে সেই লেসনের আবার পুনরাবৃত্তি একটু আজকে করে নতুন একটু কিছু দেখব। তো তোমরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো। আমরা আজকে যেটা পড়বো ইলেকট্রোকেমিস্ট্রির প্রথম অংশ। তোমরা জানো ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ ইলেকট্রোলাইসিস, ইলেকট্রন, এই সব কিছু নিয়ে আমাদের যে বিদ্যুৎ, আমাদের যে বর্তমান সভ্যতা, এই বর্তমান সভ্যতার পিছনে যেটি কাজ করছে সেটা হলো বিদ্যুৎ। এই নানানভাবে খ্রিস্টপূর্ব থেকে বিদ্যুতের যে মানে যে সৃষ্টি করতে না পারলেও যে সেটি অনুধাবন করেছে, একটা প্রায়োগিক দিক তারা হয়তো করতে পারেনি, প্রযুক্তির সৃষ্টি করতে পারেনি, কিন্তু অনুভব করেছে রাবারের সাথে রাবার ঘষে বা কোনো স্টোনের সাথে স্টোনের মানে ঘর্ষণ করে। এইভাবে একটা চিন্তন শক্তি যে তাদের ছিল বিদ্যুৎ এই ব্যাপারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি তারা সৃষ্টি করতে পারেনি। প্রথমে আমরা বোর্ডে দেখছি উইলিয়াম গিলবার্ট যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ একটা মানে স্থির বিদ্যুৎ যেটাকে আমরা বলি, যে চলমান যে বিদ্যুৎ নয় সেটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আরেকটি উইলিয়াম গিলবার্ট যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করলো, যখন উদ্ভাবন করলো, তারপরে সেটার সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির আলোকবর্তিকা হিসাবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এই যে আমরা যেটা বলি আমরা চলবিদ্যুৎ, ওটা অচল বিদ্যুৎ, যেটা এটা অচল বিদ্যুৎ অর্থাৎ স্ট্যাটিক ইউনিট, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আবিষ্কার করলো ডাইনামিক অর মুভিং ইলেকট্রিসিটি। তারপরে লুই পি গ্যালভানি, এটা তোমাদের অত্যন্ত পুরাতন, মানে একটু খুব মানে পুরাতন বিষয় হলেও তোমাদের কাছে সব নতুন, যে তোমরা 9-10 গ্যালভানি নাম শুনেছ, গ্যালভানিক কোষের নাম শুনেছ। তার অনারে এই গ্যালভানিক কোষ হয়েছে। লুই পি গ্যালভানি অ্যানিমাল ইলেকট্রিসিটি আবিষ্কার করলো। অ্যানিমাল ইলেকট্রিসিটি মানে তিনি একটা ডেড ফ্রগ অর্থাৎ একটা মৃত একটা ব্যাঙের পায়ে কপার এবং জিঙ্কের পাত একসাথে ধরে সেখানে একটা ইলেকট্রিক স্পার্ক মানে বৈদ্যুতিক স্ফুলঙ্গ তৈরি করে দেখতে পেল যে পাটা তার নড়াচড়া করছে। এটি পরে যে অর্থাৎ প্রাণী দেহ যে বিদ্যুৎ পরিবহন করতে পারে, যেটি প্রাণী দেহ এখন বর্তমান যুগে যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি, সেটি কিন্তু তিনি আবিষ্কার করে গেছেন লুই পি গ্যালভানি অ্যানিমাল ইলেকট্রিসিটি। তারপরে আলেসান্দ্রো ভোল্টা, এই যে বিরাট একটি অবদান, ফার্স্ট ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করলো। আমরা যে ব্যাটারিগুলো দেখছি, এই আমাদের টর্চের ব্যাটারি, আমাদের রেডিওতে যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করছি, তারপরে বিভিন্ন গাড়িতে যে ব্যবহার করছি, এই আলেসান্দ্রো ভোল্টা। এরপরে মাইকেল ফ্যারাডের অবদান অত্যন্ত অনেক বেশি। তিনি শুধু বিদ্যুতের সাথে সাথে যে বিদ্যুৎ চালনা করার সাথে সাথে কোনো তড়িৎ রাসায়নিক দ্রব্য অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিদ্যুৎ চালনার ফলে যে একটি পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তন হওয়ার সাথে পরিমাণগত পরিবর্তন আমি কি পাচ্ছি, তিনি কিন্তু এটি একটি স্রষ্টা বলবো। তারপরে ফেডারিক ড্যানিয়েল সেল, যেটা আমরা ড্যানিয়েল সেল বলি, এটাও কিন্তু প্রায় ওই যে আমরা ভোল্টা কোষের মতন
এই আমি বলেছি যে নিউ কাইন্ড অফ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ব্যাটারি, যেটি আমরা ড্যানিয়েল সেল, বিজ্ঞানী ড্যানিয়েল কপার এবং জিঙ্ক মেটাল নিয়ে তাদের দ্রবণে, নিজ নিজ দ্রবণে, অর্থাৎ এই ধাতুগুলোর তাদের দ্রবণে, অর্থাৎ জিঙ্ক আয়নের দ্রবণে কপার ধাতুকে কপার আয়নের দ্রবণে দিয়ে সে দেখতে পেল যে স্বতঃস্ফূর্তভাবে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে কন্টিনিউয়াস। এই যে এগুলো আবিষ্কার, এই আবিষ্কারের ফলেই আমাদের যে বিদ্যুতের যে প্রযুক্তিগত দিক, নানান দিক আমরা পেয়েছি, আমাদের সভ্যতার উন্নতি ঘটেছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো যে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি আসলে কি নিয়ে কাজ করে? আসলে কাজ করে ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ যেটাকে আমরা বলি বৈদ্যুতিক, আসলে বিদ্যুৎ এক প্রকার শক্তি, যে এই জন্য আমরা বলছি যে ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ বৈদ্যুতিক শক্তির সাথে একটি রাসায়নিক যে পরিবর্তন হচ্ছে, এটি নিয়ে কিন্তু মূলত কাজ করে। আমরা এই জন্য আমরা এই যে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে পড়ার আগে এই কথাগুলো আমরা বললাম যে ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রিক্যাল এনার্জি এবং একটি রাসায়নিক পরিবর্তন কি হয় এটি নিয়ে কিন্তু কাজ করে। আমরা তড়িৎ রসায়ন যেটা ইলেকট্রোকেমিস্ট্রি, এর আমরা যদি ব্যবহার দেখি তাহলে আশ্চর্য হতে হয়। এর ব্যবহার ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শিল্পে এর ব্যবহার সবচাইতে বেশি। তোমরা ছোট্ট একটি নাম শুনেছ যে ইলেকট্রোপ্লেটিং, অর্থাৎ একটা ধাতুর উপর, একটা কম দামি ধাতুর উপর একটা ভালো মানের ধাতুর যে প্রলেপ দিয়ে সেটাকে আকর্ষণীয় করে তুলে সেটা বাজারে বিক্রি করে দেওয়া, তাই। তারপরে বিভিন্ন ধাতু, তোমরা 9-10-এ পড়েছো, বিভিন্ন ধাতু নিষ্কাশন করা হয়েছিল, তাই না? আমরা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আমরা দেখেছি। এটি কিন্তু এই পদ্ধতিতে, অর্থাৎ এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। তারপরে আমরা তোমরা জানো যে অ্যাসিড মিশ্রিত পানিতে, পিওর পানি আসলে তো খুব দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ওখানে সামান্য পরিমাণ অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, পানির বিয়োজন ঘটে, তাই না? এটা আমরা দেখি, সেটা হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয়। এভাবে আমরা যদি আমরা দেখতে চাই যে এটিতে একটি প্রযুক্তির, অর্থাৎ একটি প্রযুক্তির একটি অবদান। তো এই যে তড়িৎ রসায়ন, তাহলে আমরা কি জন্য আমরা পড়বো? যে আমরা যে বিভিন্ন ধাতুর নিষ্কাশন, তাই না? ধাতুর আবার বিশোধন কিভাবে, তাকে একটা ধাতু আমি নিষ্কাশন করলাম, তার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, কিভাবে তাদেরকে বিশোধন করা হয়। তারপরে ইলেকট্রোপ্লেটিং এর কথা বললাম। সোডিয়াম নাম শুনেছ, সোডিয়াম ধাতু তার তৈরি করা হয় তার মানে মেল্ট সোডিয়াম থেকে, অর্থাৎ গলিত সোডিয়াম থেকে। অ্যালুমিনিয়াম ধাতু বক্সাইট থেকে তৈরি করা হয়। এরকম নানান আমরা বলবো যে নানান অবদান এই আমাদের এই ইলেকট্রোকেমিস্ট্রির, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের। আমরা দুটো জিনিস একটু দেখব, সেটি হলো যে একটা নন স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন, মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটছে না। এই বিক্রিয়াটা একটা কেমিক্যাল রিয়াকশন আছে এখানে, মানে রিয়াক্ট্যান্ট আছে, প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট আছে। ধরো মেল্ট সোডিয়াম ক্লোরাইড, এই মেল্ট সোডিয়াম ক্লোরাইড থেকে কিভাবে আমরা সোডিয়াম পাবো? এই বিক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এই জন্য আমরা বলছি নন স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন। এই যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, এখানে আমরা বাইরে থেকে যদি কোনো পাওয়ার সাপ্লাই করি, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি দিই, মানে আউটসোর্সিং, তাই না? সোর্স অফ ইলেকট্রিক্যাল বাইরে থেকে, তাহলে দেখা যাবে যে
নন স্পন্টেনিয়াস বিক্রিয়াটি, অর্থাৎ যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, তখন এই বিক্রিয়াটা ঘটে, তখন প্রোডাক্ট দিবে। এটা এটা আমরা বলবো যে একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ একটা কেমিক্যাল রিয়াকশন। একটু আগে বললাম যে তড়িৎ রসায়ন কি মানে কি নিয়ে আলোচনা করে, যে একটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জির দ্বারা কেমিক্যাল চেঞ্জ, অথবা কেমিক্যাল চেঞ্জ এর মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ এই দুটোর ইন্টারাকশন, সোজা কথা ইন্টারাকশন বিটুইন ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল চেঞ্জ। আরেক ধরনের বিক্রিয়া আছে স্পন্টেনিয়াস, মানে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি তৈরি করছে। তাহলে এখানে দেখো এটা রিভার্স, এটা যে একটা নন স্পন্টেনিয়াস রিয়াকশন, অর্থাৎ স্বতঃস্ফূর্ত এই বিক্রিয়াটি না, এই বিক্রিয়াটিকে আমি ঘটানোর জন্য একটা আউটসোর্স আমরা ব্যবহার করছি, সেটা ইলেকট্রিক্যাল এনার্জির আউটসোর্স, ধরো ব্যাটারি বা কোনো জেনারেটর ব্যাটারিতে একই আমরা ব্যবহার করছি, ব্যবহার করে এই বিক্রিয়াটা আমরা ঘটাচ্ছি। তাহলে এটাও ইলেকট্রোকেমিক্যাল একটি রিয়াকশন। আবার আরেক ধরনের বিক্রিয়া স্পন্টেনিয়াস, এটা মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটে এই ইলেকট্রিক্যাল এনার্জি কি হচ্ছে, তৈরি হচ্ছে, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি তৈরি হচ্ছে। এই দুটি, এটাও একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। তাহলে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন আমরা দেখতে পেলাম যে একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি তৈরি, এবং তড়িৎ শক্তি দ্বারা একটি রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হবে, তাই না? অর্থাৎ তড়িৎ শক্তি দ্বারা আমরা রাসায়নিক শক্তির আমরা পরিবর্তন করছি, রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি, সেটাকে আমরা বলছি যে এটা এই বিক্রিয়াটা নন স্পন্টেনিয়াস। তাহলে আমরা এই দুটিকে বলবো আমরা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। তাহলে এই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হলো এই যে দুই প্রকৃতির দেখতে পাচ্ছি। একটা হলো স্পন্টেনিয়াস রিয়াকশনের দ্বারা, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দ্বারা আমরা বৈদ্যুতিক শক্তি তৈরি করব, আর নন স্পন্টেনিয়াস বিক্রিয়া, যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, মানে নিজেই ঘটবে না, এর বাইরে থেকে আমরা কি দিব, ইলেকট্রিক্যাল এনার্জি এর মধ্যে দিব, বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে এই বিক্রিয়াটা ঘটাবো, তাই না? তো এই যে স্পন্টেনিয়াস রিয়াকশন থেকে তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, একটি কাঠামোর মধ্য দেওয়া হবে, সেই কাঠামো বা সেই সেলকে বলবো আমরা গ্যালভানিক সেল। তাহলে এই যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, যেহেতু আমরা এখানে দুই ধরনের পাচ্ছি, এক ধরনের কি, যে স্পন্টেনিয়াস রিয়াকশন থেকে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। তাহলে এটা তো ঘটাতে গেলে তো একটা সিস্টেম দরকার, একটি কাঠামো দরকার, একটি সেল দরকার, একটা কোষ দরকার। সে কোষটার নাম হলো আমরা বলছি গ্যালভানিক কোষ বা গ্যালভানিক সেল। অর্থাৎ যে কোষে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, মানে কি, এটা রাসায়নিক পরিবর্তন, তাই না? এটা কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন থেকে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে কেমিক্যাল এনার্জি আছে না এখানে, কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল এনার্জি, অর্থাৎ কেমিক্যাল এনার্জি থেকে, তাহলে যে কোষে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি
তড়িৎ শক্তিতে পরিণত হয় তাকে বলবো আমরা গ্যালভানিক সেল। তাহলে কোন বিক্রিয়াটা ঘটাবে? যে বিক্রিয়াটা, কোন বিক্রিয়াটি? যে বিক্রিয়াটি স্পন্টেনিয়াস বিক্রিয়া দিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। তাহলে আমরা সোজা কথা বলি যে কেমিক্যাল এনার্জি যখন ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হবে যে কোষে, সে কোষটার নাম হলো গ্যালভানিক কোষ বা গ্যালভানিক সেল। অ্যানাদার ওয়ান, যে নন স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন, এই বিক্রিয়াটা ঘটবে না, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তখন আমরা কি করি? একটা সোর্স, ইলেকট্রিক্যাল এনার্জির একটা সোর্স ব্যবহার করি, যেমন ব্যাটারি দিয়ে এখানে তার ইলেকট্রিক্যাল চার্জ আমরা দেই, দিয়ে এখানে আমরা বৈদ্যুতিক চার্জ দ্বারা এই বিক্রিয়াটা ঘটিয়ে আমরা উৎপাদ পাই। এটাকে আমরা বললাম যে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি কোন এনার্জিতে পরিণত হচ্ছে? কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি। তাহলে দুটার মধ্যে কিন্তু পার্থক্য। এখানে ইলেকট্রিক্যাল এনার্জি যে কোষে এই বিক্রিয়াটা, এই নন স্পন্টেনিয়াস বিক্রিয়াটা ঘটাতে গেলে তো একটা কাঠামো বা সেল দরকার। সেই সেলকে বলবো আমরা ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষ কোনটা বলবো তাহলে? যে কোষে ইলেকট্রিক্যাল এনার্জি মানে বৈদ্যুতিক শক্তি কোথায়? রাসায়নিক শক্তিতে পরিণত হয়। বৈদ্যুতিক শক্তিকে আমরা চালনা করব, ওই নন স্পন্টেনিয়াস বিক্রিয়া ঘটাবো। অর্থাৎ এই নন স্পন্টেনিয়াস বিক্রিয়ার কি ঘটবে? একটা কেমিক্যাল চেঞ্জ ঘটবে। তাহলে আমরা দুটো শিখলাম, দুটো কোষ আমরা পেলাম। ইলেকট্রোকেমিক্যাল সেল দুই প্রকার। ইলেকট্রোকেমিক্যাল সেল অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা আমরা দুই প্রকার পেলাম। নিশ্চয় তোমরা বুঝেছো যে এটা একটা, যে একটি বিক্রিয়া তৈরি হচ্ছে, এই বিক্রিয়া থেকে আমরা বৈদ্যুতিক শক্তি পাচ্ছি। বিক্রিয়া মানে কি? কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি ওখানে কি আছে? কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি। তাহলে রাসায়নিক শক্তি যখন যে কোষে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়, সেই সেলটার নাম আমরা বলছি গ্যালভানিক সেল। তাহলে এটা একটা গ্যালভানিক সেল। আর এটা হলো আমরা বললাম ইলেকট্রোলাইটিক সেল অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখানে কি একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার দ্বারা বিদ্যুৎ তৈরি করছি, বৈদ্যুতিক শক্তি পাচ্ছি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দ্বারা। বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। আগে বলে রাখা ভালো যে আসলে ইলেকট্রোকেমিস্ট্রির সাথে জারণ বিজারণ বিক্রিয়া বেশি সম্পৃক্ত যুক্ত। একটি রেডক্স বিক্রিয়া হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। জারণে ইলেকট্রন ছাড়ছে, বিজারণে ইলেকট্রন গ্রহণ করছে। এই যে ইলেকট্রন ছাড়া ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ ইলেকট্রন ছাড়লে জারণ বিভবের সৃষ্টি হয়, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ বিভবের সৃষ্টি হয়। অর্থাৎ দুটো অর্ধ বিক্রিয়ায় যে বিভবের পার্থক্য হচ্ছে, সেই বিভবের পার্থক্য দ্বারা দুটো তড়িৎ দ্বারা বিভবের পার্থক্য সৃষ্টি হচ্ছে, ফলে বিদ্যুৎ শক্তি পাচ্ছি। আমরা আসবো পরে। তাহলে এইটুকু জেনে রাখি যে গ্যালভানিক সেলে কেমিক্যাল এনার্জি কোন এনার্জিতে পরিণত হয়? আমরা বললাম যে ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তি পাবো। সোজা কথা, একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবে স্বতঃস্ফূর্তভাবে, বিদ্যুৎ শক্তি আমি পাবো। এখানে ইলেকট্রোলাইটিক সেলে কি হবে? যে বাইরে থেকে আমি বিদ্যুৎ দিয়ে একটা বিক্রিয়া ঘটিয়ে আমরা প্রোডাক্ট পাবো। অর্থাৎ
বাইর থেকে বিদ্যুৎ দিয়ে ডিকম্পোজিশন ঘটাবো, মানে বিয়োজন ঘটাবো কোনো একটা তড়িৎ বিশ্লেষক পদার্থে দিয়ে আমরা তার রাসায়নিক পরিবর্তন ঘটাবো। এটিকে বলছি আমরা যে কোষে ঘটবে তাকে বলবো ইলেকট্রোলাইটিক সেল। তো আজকে আমরা যে প্রথম অংশটা তোমাদের স্যার পড়িয়েছি, মিজানুর রহমান স্যার অনেক সুন্দর করে পড়িয়ে দিয়েছে, অনেক বেশ কিছু অংশ পড়িয়ে দিয়েছে। আমি শুধু ওগুলো একটু একটু করে টাচ করবো। একটু প্রথমে আমরা পড়ি ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ, তাহলে তড়িৎ রাসায়নিক কোষ দুই রকম পেলাম, একটা গ্যালভানিক সেল আর একটা ইলেকট্রোলাইটিক সেল। তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কি করব, যে বাইরে থেকে ব্যাটারি দিয়ে আমরা একটি বিক্রিয়া ঘটাবো, যে বিক্রিয়াটা নন স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না সেই বিক্রিয়া। তো এটি বলার আগে আমরা কার মধ্যে তড়িৎ চালনা করব, তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে। তড়িৎ বিশ্লেষক ইলেকট্রোলাইট, এই ইলেকট্রোলাইটগুলো কি হয়, যে যখন আমরা পানিতে এটা দ্রবীভূত করা হয়, এটা বিভিন্ন আয়নের সৃষ্টি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয়, এবং ওই দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে, মুভমেন্ট অবস্থায় থাকে, তারা র্যান্ডাম এদিক ওদিক ঘোরাঘুরি করে। এই আয়নগুলো কি করে, ইলেকট্রন এই আয়নগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। আরেক ধরনের যে কন্ডাক্টর আছে, তোমরা স্যার বলেছে, তোমরা যে কোনো মেটাল, তাই না, আমরা যেটা কঠিন পদার্থ মেটাল আমরা দেখেছি, তারপরে আমরা গ্রাফাইট ধাতুর মধ্যে আমরা বৈদ্যুতিক তার যে আমরা আছে, তারগুলো অ্যালুমিনিয়াম তার, কপার তার, এগুলো হলো আর এক ধরনের কন্ডাক্টর, যেটা আমরা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থ, ধরো HCl এর জলীয় দ্রবণ, নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ক্ষারের জলীয় দ্রবণ, কোনো লবণের জলীয় দ্রবণ, তাই না, জলীয় দ্রবণ হোক, অথবা আমি একটু বললাম যে মেল্ট অবস্থায় অর্থাৎ গলিত অবস্থায়, তাপ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 800-র উপরে, তাকে 800 ডিগ্রির উপরে এটা তাপমাত্রা দিয়ে সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে তার মধ্যে বিদ্যুৎ চালনা করলে তখন রাসায়নিক বিয়োজন ঘটবে। তাহলে এইগুলো হলো তড়িৎ বিশ্লেষক পদার্থ ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি আমি চালনা করব বাইরে থেকে, দিয়ে ওই ইলেকট্রোলাইটের অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থের বিয়োজন ঘটবে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটবে। তখন আমরা তাকে বলছি আমরা তড়িৎ যে কোষে ঘটবে সে কোষটার নাম বলছি আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ। আর এই ঘটনাটার নাম, অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষক পদার্থের যে বিয়োজন ঘটাচ্ছি, এই ঘটনাটার নাম হলো তড়িৎ বিশ্লেষণ। আর যে কোষে ঘটাচ্ছি সে কোষটার নাম হলো তড়িৎ বিশ্লেষণ কোষ। এর আগে আমরা জিনিসগুলোকে একটু বুঝতে হবে। সেটা হলো একটা ব্যাটারি। ধরো একটা ব্যাটারি, তোমাদের বাসায় সবারই কাছে ব্যাটারি আছে, একটা টর্চের ব্যাটারি আছে, বা রেডিওতে আছে, বা যে কোনো ব্যাটারি আছে। ব্যাটারির কিন্তু দুটো প্রান্ত আছে। একটি হলো নেগেটিভ, একটা নেগেটিভ প্রান্ত, নেগেটিভ টার্মিনাল। আমি এগুলো বলার একটা কারণ আছে। তার কারণটা হলো আমরা সে 9-10 থেকে, ক্লাস 8 থেকে 9-10 থেকে পড়াচ্ছি, দুটো পাত ডুবিয়ে দিচ্ছি, পাত দুটো ডুবিয়ে দিয়ে ব্যাটারির সাথে যুক্ত করছি। ব্যাটারি থেকে এখন দিয়ে এখানে এটা ক্যাথোড, এটা মাইনাস, এটা প্লাস। কেন মাইনাস কেন প্লাস হচ্ছে, তারপরে এদিকে কেন সোডিয়াম আয়ন যাচ্ছে, এদিকে কেন ক্লোরাইড আয়ন আসছে, কি হচ্ছে ঘটনা, আমরা কিন্তু এত খুঁটিয়ে কিন্তু এগুলো দেখিনি। তো আমি একটু সংক্ষেপে এগুলোকে তোমাদের কাছে উপস্থাপন করব। আজকে কিছু ধারণা দেব তোমাদেরকে, যে কি ঘটনাটা ঘটছে, কোথা থেকে আমি বিদ্যুৎ পাচ্ছি, কেন এটা ক্যাথোড হচ্ছে, কেন এটা অ্যানোড হচ্ছে, কি কারণে হচ্ছে, ব্যাটারির কি আছে, এই জিনিসটাকে আজকে একটু আমি একটু বলতে চাই সংক্ষিপ্ত আকারে। যেটা বললাম যে ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা নেগেটিভ টার্মিনাল, this is called cathode.
এটা ব্যাটারির যে ব্যাটারি দুটা প্রান্ত, একটা নেগেটিভটা দিস ইজ কল্ড অ্যানোড। এটা পজিটিভ টার্মিনাল, এটা অ্যানোড। তাহলে ব্যাটারি, তুমি এখন সেলের কথা, এটা এই সেলের কথা চিন্তা করিও না, আমি ব্যাটারির কথা বলছি। ব্যাটারি ইটসেলফ, যে ব্যাটারি নিজেরই দুটা প্রান্ত আছে, একটা নেগেটিভ টার্মিনাল অর্থাৎ ঋণাত্মক প্রান্ত, আর একটা হলো ধনাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্তকে আমরা বলছি অ্যানোড প্রান্ত। এখানে ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটে। তো অ্যানোডে তো জারণ বিক্রিয়া ঘটে, জারণে এখানে ইলেকট্রন, তাহলে এদিকে ইলেকট্রন ডিপোজিট হয়, সঞ্চিত হয়, আর এখানে ইলেকট্রন ঘাটতি হয়। এই অবস্থায় কিন্তু ব্যাটারি তোমার বাসায় পড়ে আছে। এই ব্যাটারিটা এখানে পড়ে আছে। এই ব্যাটারিকে যখন আমরা ইউজ করব, অর্থাৎ কিভাবে ব্যাটারিটা কাজ করবে, তাহলে এই ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে একটা তার দিয়ে দেবো, মানে তার দিয়ে যুক্ত করবো, অর্থাৎ বর্তনী সৃষ্টি করবো, ক্লোজ বর্তনী, আমরা ক্লোজ সার্কিট আমরা তৈরি করবো। তখন ব্যাটারিটা কিন্তু কাজ করা শুরু করে। কাজ করা শুরু করে মানে কিভাবে, যে এই যে ইলেকট্রন, এখানে মনে করো বর্তনী, এটা বর্তনী, তাহলে তখন ইলেকট্রন, এটা কি এরিয়া, ইলেকট্রনের একটি ভান্ডার, একটা সি অফ ইলেকট্রন। এই ইলেকট্রন তখন কোন দিকে যাবে, এই যে ইলেকট্রনের যে কোন ঘাটতি কোথায় আছে ইলেকট্রনের, এদিকে ঘাটতি আছে, ইলেকট্রনের দিকে যাবে। অ্যান্ড দেন বিদ্যুৎ ইলেকট্রনের দিকে গেল, অ্যান্ড বিদ্যুৎ আসবে এদিকে, কনভেনশনালি এদিকে আসবে। এইটি হলো ব্যাটারি। যখন একটা এমনি ব্যাটারি পড়ে থাকলে, কোনো ব্যাটারির মধ্যে কিন্তু একটা স্টোর আছে। কি স্টোর? কেমিক্যাল এনার্জির এই স্টোর আছে। এটা স্টোর, কি স্টোর আছে এখানে? কেমিক্যাল এনার্জি, অর্থাৎ রাসায়নিক শক্তি স্টোর করা আছে, জমা করা আছে। এটা ব্যবহার না করলে কিন্তু তুমি ওখান থেকে ওই লাইট জ্বালাতে পারবে না, কোনো বাল্ব জ্বালাতে পারবে না। ব্যবহার করতে গেলে কি হবে, এই দুই টার্মিনালের সাথে তোমাকে একটা সংযোগ স্থাপন, একটা বর্তনী সৃষ্টি করতে হবে। তখন এই উচ্চ বিভব থেকে, অর্থাৎ ইলেকট্রনের যেখানে ঘনত্ব বেশি, ডেনসিটি বেশি, সেই ইলেকট্রন আসবে। যেহেতু এখানে কি সৃষ্টি হয়েছে, এই যখনই আমরা বর্তনী সৃষ্টি করলাম, তখন এই দুটোর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলো। এই বিভব পার্থক্য দ্বারা ইলেকট্রন তখন এই উচ্চ হাই পটেনশিয়াল, মানে বিভব, এই উচ্চ বিভব থেকে পানি যেমন যায়, কোথা থেকে যাবে, যেদিকে পানি বেশি আছে আর যেদিকে কম আছে, কোন দিকে পানি যাবে, যেদিকে বেশি আছে কম দিকে। ঠিক এরকম উচ্চ ঘনত্ব ইলেকট্রন তখন এদিক থেকে এদিকে যাবে, আর বিদ্যুৎ আসবে এদিকে। এটা ব্যাটারির কাজ। তাহলে ব্যাটারির মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। একে যদি আমরা কোনো বর্তনীতে যুক্ত করি, তখন সেই রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। এবার আমরা দেখব যে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে ইলেকট্রোলাইটিক সেলে আমরা নিব ইলেকট্রোলাইট। সেই ইলেকট্রোলাইটটা জলীয় দ্রবণ হতে পারে, অথবা সেটা গলিত পদার্থ হতে পারে, বা আর কোনো দ্রাবক হতে পারে। তো সাধারণত জলীয় দ্রবণে নেওয়া হয় এবং তার গলিত অবস্থা নেওয়া হয়। আমরা একটু স্লাইডের দিকে একটু তাকাই, তাহলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। ফার্স্ট স্লাইড একটু দেখুন, যে আমরা এই যে ইলেকট্রোলাইট নিয়েছি, মানে তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়েছি, দিয়ে দুটি দণ্ড ডুবিয়ে দিয়েছি। এই দণ্ড দুটি, রিমেম্বার ইট, এই তোমরা 9-10 থেকে শুনে আসছো, দণ্ড দুটি, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। এখানে নাম লেখা নাই যে এটা তড়িৎ বিশ্লেষণ কোষে এই দুটো পাতের নাম লেখা নাই যে তুমি অ্যানোড আমি হলাম ক্যাথোড, এটা লেখা নাই। কিন্তু এটা আমরা যখন যুক্ত করব ব্যাটারির সাথে, তখন এটার নাম হবে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড। তো এই যে এই পাতগুলো ধাতুর নেওয়া হয়, ধরো দুটাই কপারের বা দুটাই নিকেলের বা দুটা ধাতু। তো ধাতুর নেওয়া আর ইনার্ট একটি সাবস্টেন্স, মানে নিষ্ক্রিয় কোনো পদার্থের নেওয়া, যেমন ইনার্ট আমরা নিই প্লাটিনাম,
তাই না? তারপর হলো আমরা কার্বন গ্রাফাইট, এই সমস্ত ইনার্ট নেওয়ার সুবিধা হলো যে এরা ধরো এই দুটা মনে করো প্ল্যাটিনামের পাত বা গ্রাফাইটের পাত, তাহলে এখানে কোনো মানে যে এর সারফেস ধরো এটা দুটা, এটা 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 গ্রাফাইটের পাত, এটা গ্রাফাইটের পাত, এটাও গ্রাফাইটের পাত। তো ধরো এটা ক্যাথোড, তো ক্যাথোডে কি যায়, ক্যাথোডে ইলেকট্রন থাকে, তো ক্যাথোডে ধরো মনে করো ক্যাটাইন যাবে, মনে করো সোডিয়াম আয়ন যাবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে এই যে এই সারফেসে অর্থাৎ ক্যাথোডের সারফেসে যে জারণ না বিজারণ বিক্রিয়া ঘটছে, এই বিক্রিয়ার কোনো ইন্টারফেয়ার করে না এই দণ্ডটা। অর্থাৎ এই যে ইনার্ট যে সাবস্টান্সের যে সমস্ত তড়িৎ দ্বারা আমরা ব্যবহার করব নিষ্ক্রিয় পদার্থের, তারা মানে মানে তাদের সারফেসে অর্থাৎ তাদের পৃষ্ঠে, তাদের উপরিপৃষ্ঠে বিক্রিয়া ঘটবে, একটাতে জারণ ঘটবে, একটাতে বিজারণ ঘটবে। এই সমস্ত পদার্থগুলো অর্থাৎ নিষ্ক্রিয় পদার্থগুলো আনরিঅ্যাক্টিভ অবস্থায় থাকে, অর্থাৎ তারা কোনো ইন্টারফেয়ার করে না ওই জারণ বিজারণ বিক্রিয়াগুলো। বাট যখন আমি কপার দণ্ড নিব তখন দেখা যায় ধরো সোডিয়াম এখানে যায়, বা এখানে এখানে কোনো এক ধাতু মনে করে এখানে যাচ্ছে, ধরো নিকেল, এই নিকেল কপার সালফেট যে ধাতু এখানে এখানে যে ইলেকট্রন যখন ছাড়বে, এই যে অ্যানোডে যখন ইলেকট্রন ছাড়বে, কোনো ধাতু যদি ইলেকট্রন ছাড়ে, আমরা এটা পরে পড়বো, তোমাদেরকে দেখাবো, বিশোধন যখন হয় তখন এখানে কপারের অবিশুদ্ধ কপারের পাত নেওয়া হয় অ্যানোড হিসাবে, আর বিশুদ্ধ কপারের পাত নেওয়া হয় ক্যাথোড হিসাবে। তাহলে অ্যানোড থেকে ওই কপার ধাতু, ধরো এটা হলো অ্যানোড, এটা কপার ধাতুর পাত, এটা অবিশুদ্ধ, আর এটা হলো ক্যাথোড, এটা বিশুদ্ধ কপারের পাত, পাতলা পাত। এখন এখানে 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 কপার এটা, তাহলে এখান থেকে কপারগুলো কপার আয়ন হিসাবে আসবে, তাহলে এখানে এই দণ্ডটা ক্ষয় হচ্ছে। তো এখানে যদি আমরা এই যে কোনো তড়িৎ বিশ্লেষণ সময় যদি আমরা দুটা কপার নিই, তাহলে দেখা যায় যে যখন এর ইন্টারফেসে বিক্রিয়া ঘটবে, মূল বিক্রিয়াটা ঘটবে, ধরো অন্য আমরা যেটা ধরো সোডিয়াম ক্লোরাইড, আমরা এই বিক্রিয়াটা ঘটার সাথে সাথে এই দণ্ডটাও কি হতে পারে, ওখান থেকে কপার পরমাণু কপার আয়ন হিসাবে দ্রবণে চলে আসার সম্ভাবনা আছে। এই জন্য এই নিষ্ক্রিয় ধাতুর অর্থাৎ প্লাটিনাম, তারপরে অধাতু গ্রাফাইট, এইগুলোর দণ্ড ব্যবহার আমরা করি। হ্যাঁ, যে কথা বলছিলাম, তাহলে দুটো আমরা এই যে দুটো পাত তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দুটো পাত, তারপর ব্যাটারির সাথে যুক্ত করলাম। ব্যাটারি কিন্তু দুটো আছে, একটা ছোট টান, একটা ছোট দেখছো, একটা দেখছো বড়, এরকম দেখছো না, তারপরে ছোট, তারপরে একটা বড়। তো ছোট মানে নেগেটিভ মানে ছোট, মানে তাহলে এটা হলো তার নেগেটিভ টার্মিনাল, আর বড়টা হলো এটা হলো পজিটিভ টার্মিনাল। তাহলে নেগেটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, ব্যাটারির কথা চিন্তা করো, নেগেটিভ টার্মিনাল, এটা ব্যাটারির অ্যানোড সাইড, মানে এখানে জারণ ঘটে। এটা ব্যাটারির ধনাত্মক অর্থাৎ প্রান্ত, এটা হলো ক্যাথোড। ব্যাটারির কথা, এটা ব্যাটারি বলছি, কিন্তু আমরা এখনো সেলে আসেনি, ইলেকট্রোলাইটিক সেলে আসেনি। এখন দেখো তোমরা এতে স্লাইডে যে আমরা এই দুটো পাতকে, একটা পাতকে যুক্ত করেছি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, আর একটা করেছি ধনাত্মক প্রান্তের সাথে। এখন ওই যে ঋণাত্মক প্রান্ত অর্থাৎ ব্যাটারি ইটসেলফ, ব্যাটারি কি করে, ওই যে আউটসোর্স ব্যবহার করেছি, যে এখানে যে আমরা ইলেকট্রোলাইট নিয়েছি, এই ইলেকট্রোলাইটটি ডিসোসিয়েশন ঘটছে না, এটা নন স্পন্টেনিয়াস বিক্রিয়া। তাহলে এই নন স্পন্টেনিয়াস রিয়াকশনকে আমি বিক্রিয়া দ্বারা ভাঙবো, ডিকম্পোজ করব। এর জন্য আমরা একটি আউটসোর্স মানে আমরা ব্যবহার করছি, সেটা হলো আউটসোর্সিংটা কি, যে একটি ব্যাটারি আমরা ব্যবহার করছি ইলেকট্রিক্যাল চার্জ হিসাবে, আমরা ইলেকট্রিসিটি নিব ইলেকট্রিক্যাল চার্জ হিসাবে। তো সেটা আমরা ব্যাটারি ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে ধরো একটা দণ্ডকে যুক্ত করেছি, এটাকে বলছি আমরা ক্যাথোড। আমি কেন ক্যাথোড বলছি, দিস ইজ দ্য কোশ্চেন।
আর এটাকে আমরা কেন অ্যানোড বলছি, ধনাত্মক প্রান্ত কেন বলছি, এটাকে ঋণাত্মক প্রান্ত কেন বলছি, অর্থাৎ ক্যাথোডটা হলো ঋণাত্মক পাত আর এটা হলো ধনাত্মক পাত, এটা আমরা কেন বলছি। ওই যে আমরা এখন আসি যে ব্যাটারি কি করে, ফোর্স করে ইলেকট্রনকে। আগে বলেছিলাম ব্যাটারি দুটো প্রান্ত আছে, একটা নেগেটিভ প্রান্ত এটা ব্যাটারি, আর এটা পজিটিভ প্রান্ত। বর্তনী যখন তুমি সৃষ্টি করবা তখন ইলেকট্রন, তখন এই যে উচ্চ পটেনশিয়াল এলাকা থেকে, হাই ইলেকট্রন ডেনসিটি থেকে ইলেকট্রন যাবে এদিকে আর বিদ্যুৎ আসবে এদিকে। ঠিক দেখো ওখানে যে এই যে ওই যে ব্যাটারি ঋণাত্মক প্রান্তে কি করে, পুশ করে। কে পুশ করছে, ওই যে ব্যাটারির ওই ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন পুশ করছে কোথায়, ক্যাথোডে পুশ করছে, দিয়ে মানে ওখানে পুশ ইন হচ্ছে, মানে ঢুকছে, এন্টার হচ্ছে, মানে ইলেকট্রন এন্টার ইনটু কোথায়, ক্যাথোড, এবং ওর থেকে আবার বের হয়ে যাবে ওই যে অ্যানোড দিয়ে আবার এটা কি হয়ে যাবে, কাম আউট, অর্থাৎ বের হয়ে যাবে। তাহলে আমরা যখন ইলেকট্রনকে যখন আমরা ফোর্স করছি, কে ফোর্স করছে, ব্যাটারি ফোর্স করছে, অর্থাৎ দুটো এই যখন আমরা ক্যাথোডের কাছে আসছি, ইলেকট্রন ক্যাথোড দিয়ে ইন ঘটছে, তার মানে দ্রবণে আসছে, দ্রবণ থেকে অ্যানোডের মাধ্যমে দিয়ে ওই যে আমরা কোথায় যাচ্ছে, টার্গেটটা কোথায় যাচ্ছে, ইলেকট্রন যাবে কোথায়, ওই যে ব্যাটারি ধনাত্মক প্রান্তে যাচ্ছে, তাই না, এদিক দিয়ে যাচ্ছে। আর বিদ্যুৎ তখন উল্টো দিকে আসবে, তাহলে বিদ্যুৎ ঢুকবে কোন দিক দিয়ে, অ্যানোড প্রান্ত দিয়ে বিদ্যুৎ ঢুকবে, আর ইলেকট্রন ঢুকছে কোন দিক দিয়ে, ব্যাটারি ফোর্স করছে ইলেকট্রনকে কোন দিক দিয়ে, তার ঋণাত্মক টার্মিনাল যেটা আছে ওই টার্মিনাল দিয়ে ক্যাথোডের দিক দিয়ে তাকে অনুপ্রবেশ করেছে। এই ক্যাথোডের সারফেসে ইলেকট্রন কি থাকে, ডিপোজিট থাকে, ওই ক্যাথোড সারফেসে ইলেকট্রন ডিপোজিট থাকে, মানে এটা ইলেকট্রনের সমাহার। তাহলে যদি ক্যাটায়ন যায়, মানে ধনাত্মক আয়ন যায়, তখন সে ইলেকট্রন ডোনার হিসাবে কাজ করবে, মানে ইলেকট্রন ডোনার। তাহলে এটা কে, ইলেকট্রন ডোনেট কে, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে, যে তুমি ক্যাটায়ন আসছো, ধনাত্মক আসছো, আমি তোমাকে ইলেকট্রন দেবো, ইলেকট্রন ডোনার হিসাবে কাজ করে। তারপরে অ্যানায়ন যে আছে, অ্যানায়নগুলি বিক্ষিপ্ত অবস্থায় আছে, আমরা বলি যে অ্যানায়নগুলো অপোজিট সাইডে তারা স্থান নেবে, অর্থাৎ ক্যাটায়নগুলো যাবে ক্যাথোড প্রান্তে, কেন, কিসের আশায়, ইলেকট্রনের আশায়। অ্যানায়নগুলো তার চার্জ মুক্ত হবে কোথায়, অ্যানোডে সে চার্জ মুক্ত হবে। তাহলে এই যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হলো, ওই যে আমরা ব্যাটারি দিয়ে একটা বিভব পার্থক্য সৃষ্টি করলাম, কোথায় বিভব পার্থক্য সৃষ্টি হলো, একটা ক্যাথোডে এবং অ্যানোডে। এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এই জন্য এটিকে বলছি আমরা নেগেটিভ পাত, আর এটিকে বলছি আমরা এটা পজিটিভ পাত। তাহলে মেন ডিফারেন্সটা কি, গ্যালভানিক কোষের কিন্তু আমরা দেখবো যে যেটা তার অ্যানোড সেটি কিন্তু ঋণাত্মক পাত, আর এটা অ্যানোডটা কিন্তু পজিটিভ পাত। ওখানে কিন্তু অ্যানোডে কিন্তু ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, মানে ইলেকট্রনের ধ্বনি, আর এখানে ইলেকট্রনের ধ্বনিকে কোন প্রান্ত, ক্যাথোড প্রান্ত। কেন, যে ওই যে ব্যাটারি যে ফোর্স করলো ইলেকট্রনকে যে তুমি ঢুকো কোন দিক দিয়ে, ক্যাথোড প্রান্ত দিয়ে ঢুকে তুমি আমার যে প্রান্ত, অর্থাৎ পজিটিভ প্রান্ত আছো, সেদিকে তুমি যেয়ে আসো, অর্থাৎ ইলেকট্রন কিন্তু যাচ্ছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত হয়ে বর্তনীর মধ্যে দিয়ে পজিটিভ প্রান্ত থেকে, অর্থাৎ অ্যানোড থেকে কাম আউট হয়ে ইলেকট্রন তাহলে কাম আউট হয়ে, মানে বের হয়ে, যে ইলেকট্রন বর্তনীর মাধ্যমে আবার ক্যাথোডে, এটা চলতে থাকে, এইভাবে চলতে থাকে। ক্যাটায়নগুলো আমরা বলেছি দেখো এম প্লাস মানে কি, মেটাল আয়ন, একটা ক্যাটায়ন। এই যে দেখো তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ যে এই হলো আমরা এই ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইট,
ধরো সোডিয়াম ক্লোরাইড মেল্ট, মানে কি গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইডে থেকে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এটা আমরা তখন কি করলাম, যে এটা একটা ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা অর্থাৎ এই ছোট প্রান্তটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা হলো পজিটিভ, ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এর সাথে এটা যুক্ত করি, এটার সাথে এটা যুক্ত করি। এবার কি হবে, বিদ্যুৎ যাবে এদিক থেকে এদিকে, অর্থাৎ এই যে ক্যাথোডের দিকে প্রবেশ ঘটবে। তাহলে বিদ্যুৎ ঢুকে কোন দিক থেকে, ক্যাথোড দিয়ে। আর আবার না কি বলে ইলেকট্রন, এটা ইলেকট্রন, আর বিদ্যুৎ ঢুকবে কিন্তু এদিক দিয়ে। মানে ইলেকট্রনের প্রবাহ আর বৈদ্যুতিক প্রবাহ কনভেনশনালি কি উল্টো, মানে এটা চিরায়িত ভাবে এটা উল্টো ধরা হয়। এবার এটা হলো ক্যাথোড, মানে কি এটা এই পাতে এই সারফেসে ইলেকট্রন থাকে, তাই না? আর এটা কি থাকে, এটা ধনাত্মক অংশ, তাই না? এটা ধনাত্মক প্রান্ত। কি প্রান্ত? ধনাত্মক প্রান্ত। এটা কি প্রান্ত? নেগেটিভ প্রান্ত। এবার এই যে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, হাজার ক্যাটায়ন এবং অ্যানায়ন র্যান্ডম অবস্থায় থাকে। যে কথাটা বলছিলাম, যে এখানে ইলেকট্রন কি নেগেটিভ টার্মিনালে ইলেকট্রন ডিপোজিট আছে। এটা বর্তনীর সৃষ্টি করেনি, ব্যাটারির নেগেটিভ প্রান্তে ইলেকট্রন ডিপোজিট আছে। এই ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জ হতে চায়। যখন বর্তনী যখন সৃষ্টি করা হয়, তখন ইলেকট্রনগুলো কি হয়, রিঅ্যারেঞ্জ হতে চায়, অর্থাৎ রিপেলস ইচ আদার। ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে কি করে, মানে বিকর্ষণ করে। তখন তারা নতুন ভাবে সজ্জিত হতে চায়। এই নতুন ভাবে সজ্জিত হওয়ার জন্যই কিন্তু এই যে ইলেকট্রন অনুপ্রবেশ করে এই ক্যাথোডের দিক দিয়ে, আবার এই দিক দিয়ে কাম আউট হয়ে যায়, মানে বের হয়ে যায়, কাম আউট। এবার এই যে ক্যাটায়ন গুলো কি থাকে, বিক্ষিপ্ত অবস্থা থাকে, তারা মুভমেন্ট অবস্থা থাকে, র্যান্ডম তারা চলাফেরা করে। এই তখন ক্যাটায়ন একটা তো ক্যাটায়ন দেখাচ্ছে না, হাজার ক্যাটায়ন আছে, হাজার ক্যাটায়ন। এই ক্যাটায়ন কি করবে, এই ক্যাথোডে যে ইলেকট্রন গ্রহণ করবে, ধরো সোডিয়াম আয়ন যোগ অনিল, এই সোডিয়াম, অর্থাৎ এটা কি জারণ না বিজারণ ঘটেছে? আর এটা হলো +1 জারণ সংখ্যা, এটা 0, তাহলে এটা কি হলো, বিজারণ ঘটেছে। তখন এই যে ইলেকট্রন গুলো এই ক্যাথোড সারফেসে থেকে এই যে এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কি ডোনার হিসাবে কাজ করছে। একটু আগে বললাম যে ইলেকট্রন ডোনার, অর্থাৎ মনে হচ্ছে যে এটাই একটা নিজেই রিডিউসিং এজেন্ট, মানে বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, সেরকম একটা দান করলো। এবার ক্লোরাইড আয়ন এখানে যাবে, ক্লোরাইড আয়ন এই ইলেকট্রন ছেড়ে দেওয়া দিয়ে ক্লোরিন হয়। ক্লোরিন তো একাই থাকতে পারে না, এটা ক্লোরিন গ্যাস হয়। তাহলে এই দুটা ইলেকট্রন আবার এখানে ছেড়ে একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন ছাড়বে, দুটা ইলেকট্রন ছেড়ে ক্লোরিন গ্যাস এর বুদবুদ সৃষ্টি হয়, এর আশেপাশে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এইভাবে এই রাসায়নিক এই বিক্রিয়াটি, যে বিক্রিয়াটা ছিল নন স্পন্টেনিয়াস, সেখানে আমরা ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে তাই বিক্রিয়াটাকে আমরা করছি কি, স্পন্টেনিয়াস বিক্রিয়া করছি। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি দ্বারা একটি রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করছি। এই সেলটার নাম হলো ইলেকট্রোলাইটিক সেল। এগুলো তোমার স্যার বলেছে নিশ্চয়। আমি একটু তাহলে আমরা নেক্সট ওই যেটা আমরা দেখালাম যে ক্লোরিন বাবলস তৈরি হবে, এটা ব্যাটারি কিভাবে ইলেকট্রন ঢুকছে আর কিভাবে ইলেকট্রন বের হচ্ছে, একই জিনিস আমরা এটা দেখালাম। এবার আমরা এখানে আমরা যে আসল যে জিনিসটা সেটা হলো যে আমাদের এই যে আমরা বিদ্যুৎ চালনা করলাম, এই বিদ্যুৎ চালনা করা একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষক পদার্থের বিয়োজন ঘটে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়ার যে একটা পরিমাণ পাওয়া যায়, তো বিজ্ঞানী ফ্যারাডে এই রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ পদার্থ পাবো বিদ্যুৎ চালনা করে,
বিদ্যুৎ চালনা করে যে পরিমাণ রাসায়নিক পদার্থ পাবো সেটার একটি মানে একটি পরিমাণগত একটি বিশ্লেষণ তিনি করেছেন এবং পরিমাণগত যে ধারণা তিনি দিয়েছেন। এজন্য কিন্তু আমরা বলি যে মাইকেল ফ্যারাডে এবং আমাদের কি বলে ড্যানিয়েল, যেটা আমাদের ড্যানিয়েল সেল, এই যে এই কোর্সগুলো আমাদের অর্থাৎ বিজ্ঞানী ফ্যারাডের যে অবদান, ইলেকট্রোকেমিস্ট্রিতে অবদান, এই জন্য কিন্তু তাকে বা আমাকে বলা হয় এটা একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির একটা অন্যতম একটি জনক। তো তাহলে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কি পরিমাণ পদার্থ উৎপাদিত হবে অথবা দ্রবীভূত হবে অর্থাৎ জমা হবে, কোথায় জমা হলো ধাতব আয়ন কোথায় জমা হলো? ক্যাথোডে। আর এখানে কে নেগেটিভ আয়ন এখানে দ্রবীভূত হলো, অর্থাৎ ক্যাথোডে সঞ্চিত, ক্যাথোডে সব সময় সঞ্চিত হবে, অ্যানোড থেকে কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। এই যে কি পরিমাণ ক্ষয় হচ্ছে ধাতু আর কি পরিমাণ ধাতব আয়ন ধাতুতে পরিণত হচ্ছে, এটির যে কোয়ান্টিটেটিভ যে একটি অ্যানালাইসিস, সেটা একটা সূত্রের মাধ্যমে আমাদের বিজ্ঞানী ফ্যারাডে উপস্থাপন করেছে। সেটি আমরা একটু দেখি। যে বিজ্ঞানী ফ্যারাডে বলছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা বলছি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি তাহলে যে একটু আগে বললাম অ্যানোড ক্ষয় হবে আর ক্যাথোড হবে মোটা হবে, অর্থাৎ অ্যানোডে দ্রবীভূত, অ্যানোডে কোনো পদার্থ কি হলে অ্যানোড থেকে কি হয়? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে অ্যানোডে দ্রবীভূত এবং ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। যত বিদ্যুৎ চালনা করব আমরা অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ আমরা বেশি পাবো। সোজা কথা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের কি সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি কুলম COULOMB কুলম, এটাকে ছোট দ্বারা হয় সি দ্বারা, অর্থাৎ কুলম, এটা কুলম, এই ছোট সি দ্বারা কুলম বিদ্যুৎ চালনা করি। এখন কুলম হলো বৈদ্যুতিক চার্জের একটি একক, বৈদ্যুতিক চার্জের একটি একক। হোয়াট ইজ কুলম? কুলম হলো 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করছে। 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি আমরা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে যদি আমরা চালনা করি, সেই চার্জের পরিমাণটা হলো 1 কুলম। সেই চার্জ হলো কয় কুলম? 1 কুলম, অর্থাৎ এই যে 1 কুলম। তাহলে 1 কুলম অর্থ কি? 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কয় সেকেন্ড ধরে? 1 সেকেন্ড ধরে। সেটাকে আমরা বলবো 1 কুলম। তাহলে এখন যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কুলম বিদ্যুৎ চালনা করি আর অ্যানোডে দ্রবীভূত অর্থাৎ অ্যানোডে ক্ষয়প্রাপ্ত ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ যদি ডাব্লু হয়, তাহলে ডাব্লু প্রপোর্শনাল টু কিউ, or W equal to ZQ, or W equal to ওই যে তোমার একটু আগে বললাম যে I অ্যাম্পিয়ার বিদ্যুৎ T সেকেন্ড ধরে চালনা করছে। I অ্যাম্পিয়ার বিদ্যুৎ T সেকেন্ড ধরে চালনা করছে। তাহলে Q ইকুয়াল টু হবে IT, Q ইকুয়াল টু IT। তাহলে ZIT। তাহলে I অ্যাম্পিয়ার বিদ্যুৎ T সেকেন্ড ধরে চালনা করলে তাহলে সেটা কুলম হবে, কত হবে? বৈদ্যুতিক চার্জের পরিমাণ কত হবে? IT। এই যে কিউর মান আমরা বসিয়ে দিলাম IT। তাহলে এই জেডকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট,
অর্থাৎ বাংলাটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে দেখো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হোয়াট ইজ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট? আর তোমরা আর আমার স্লাইডের দিকে তাকালাম না, এদিক তাকাও, আমি এখান থেকে আমরা এর সংজ্ঞাটা পেয়ে যাব। দেখো W = ZIT, এটা সমীকরণ 1। when I = 1 ampere and T = 1 second, এই যে I এর মান 1 অ্যাম্পিয়ার, T হলো, তাহলে W = Z। তাহলে W = Z হলো কি? Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে Z আর কিছুই নয়, একটা দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ, মানে ডাব্লুর মতনই। যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর কিছুই নয়, একটা দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ। কখন? যখন 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করবে। ডাব্লুটা কার সমান হলো? জেড এর সমান। তাহলে ডাব্লুটা কি? দ্রবীভূত বা পদার্থ, দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের ভর, অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর। তাহলে জেডও কিন্তু তাহলে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের ভর। বাট পার্থক্যটা কোথায়? যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, এটা কখন পেয়েছি? এই সমীকরণটা থেকে এটা কখন পেলাম? যখন আই এর মান 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ। অ্যাম্পিয়ার হলো বিদ্যুৎ প্রবাহ। যে এটা মনে করে একটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, এর মধ্য দিয়ে যে এই যে বিদ্যুৎ যাবে সেই প্রবাহ, সেটা হলো অ্যাম্পিয়ার। এটাও কিন্তু একটি বিদ্যুৎ প্রবাহের মাত্রার একক, আমরা আসছি পরে। তাহলে when I = 1, T = 1 সেকেন্ড, তাহলে W = Z। তাহলে Z আর কিছুই নয়, দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের ভর যখন 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করবো। তো কার মধ্যে দিয়ে চালনা করবো? আমরা কাকে নিয়ে এখানে তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে। তাহলে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে যদি চালনা করি, তাহলে যে পরিমাণ পদার্থ অ্যানোডে থেকে ক্ষয় হয় বা যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হয়, অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণটাই হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যেমন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্ভবত এরকম, এত গ্রাম পার কুলম। অর্থাৎ 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সিলভার নাইট্রেট, তাহলে সিলভার জমা হচ্ছে। সিলভার কোথায় জমা হবে? সিলভার আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে সিলভার ধাতু হবে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সিলভার আয়নটা কোথায় আসে? তার লবণ, ধরো সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণ, এটা সিলভার নাইট্রেট পানিতে দ্রবীভূত। তাহলে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে আমরা যদি সিলভার নাইট্রেট জলীয় দ্রবণের মধ্যে কি দিব? একটা আমরা পাত দিব। ধরো এটা ক্যাথোড হিসাবে আমরা ঢুকাচ্ছি, কোনো একটা সিলভার পাত দিলাম, এখানে সিলভার পাত ক্যাথোড হিসাবে কাজ করছে। তাহলে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে যদি আমরা চালনা করি, তাহলে সিলভার ক্যাথোডে, অর্থাৎ ওই যে ঋণাত্মক সিলভার ক্যাথোডে এই পরিমাণ এত গ্রাম সিলভার জমা হয়। তাহলে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত, অর্থ কি? এই যে গ্রাম, এত গ্রাম জমা হয় পার কুলম। তো 1 কুলম মানে কি? 1 কুলম মানে কি? 1 অ্যাম্পিয়ার আর ইন্টু 1 সেকেন্ড।
তাহলে এই জন্য বলে পার কুলম, মানে এত গ্রাম পার কুলম। অর্থাৎ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে আমরা চালনা করি, তাহলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হয়। এটাই হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার যদি বলে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এক্স, এর অর্থ কি? এত গ্রাম পার কুলম। কোন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম, এর অর্থ কি? তাহলে বলবো যে ওই পদার্থের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ওই পদার্থের না তো ওই পদার্থের ওই ধাতব আয়নের দ্রবণে কপার, ধর কপার, এটা যদি কপার হয় তাহলে কপার সালফেট বা কপার ক্লোরাইড, তাহলে এই ধাতুর আয়নের দ্রবণে যদি আমরা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করলি, তাহলে x গ্রাম ওই পদার্থ জমা হয়। হাইড্রোজেনের ওরকম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আছে 0.000000, এরকম 1 সামথিং বোধহয় 143 এরকম, এত গ্রাম পার কুলম। তাহলে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝি? যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে বুঝি যে এত গ্রাম হাইড্রোজেন ক্যাথোডে কি হয়? জমা হয়, যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে চালনা করি। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কিন্তু দেখে নিলাম, জেড ইকুয়াল টু না ডাব্লিউ ইকুয়াল টু জেড, আর জেড ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা আমরা সহজে নির্ণয় করতে পারি যে জেড ইকুয়াল টু আমরা m/nf। nf f মানে ফ্যারাডে। 1 ফ্যারাডে হলো 96,000 প্রায় 500 কুলম বিদ্যুৎ। 1 ফ্যারাডে বিদ্যুৎ সমান 96,500। অর্থাৎ এটা কিভাবে আসছে যে এটা nf মানে এটা 1 ফ্যারাডে, আর n দ্বারা গুণ করি যদি আমি n ফ্যারাডে। দেখো চিন্তা করো, কপার 2+ যোগ 2e, কপার ধাতু, তাহলে এখানে 2 মোল ইলেকট্রন লেগেছে। 2 মোল কপার আয়নকে, কপার 2+ আয়নকে ক্যাথোডে কপার ধাতু হিসাবে জমা করতে 2 মোল ইলেকট্রন লেগেছে। 2 মোল, তাহলে 1 মোল ইলেকট্রন সমান কত? 1 মোল ইলেকট্রন সমান হলো 6.0223 × 10⁻23। 1 মোল ইলেকট্রন, এটা 1 মোল ইলেকট্রন। তাহলে একটি ইলেকট্রনের চার্জ দেখি, আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ আমরা এর সাথে যদি গুণ করে দিই, তাহলে এটা 1 মোল ইলেকট্রনের চার্জ। ওই 1 মোল ইলেকট্রনের চার্জ হবে 96,500। কি বোঝা গেছে? যে 1 মোল ইলেকট্রন মানে এতটি ইলেকট্রন। একটি ইলেকট্রনের চার্জ তোমার জানা আছে এত কুলম, অতএব এতটি ইলেকট্রনের চার্জ এত কুলম। তাহলে এই এত কুলম বিদ্যুৎ চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। তাহলে এটা কয় মোল ইলেকট্রন আছে? 2 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল ইলেকট্রন হলো 1 ফ্যারাডে, তাহলে 2 মোল ইলেকট্রন 2 ফ্যারাডে, অর্থাৎ 2 × 96,500। এই দুইটা কোত্থেকে আসছে? এই যে দুটা তার চার্জের জন্য আসছে, এর ভ্যালেন্সি 2 বলে 2 আসছে। অ্যালুমিনিয়াম দেখো, এই তাহলে অ্যালুমিনিয়াম কয়টা চার্জের মানে ভ্যালেন্সি কত? 3। তাহলে এই যে 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে, মানে 3 ফ্যারাডে। তাহলে nf ফ্যারাডে জমা করে পদার্থের কতখানি? পদার্থের তার গ্রাম মোলের সমান। অর্থাৎ যদি কপার জমা করে তার গ্রাম মোল হলো 63.5। অ্যালুমিনিয়াম যদি জমা করে তাহলে 27 করবে, তাই না? তারপরে সোডিয়াম যদি করে 23 করবে, তারপরে ক্রোমিয়াম যদি করে 52 গ্রাম, মানে তার পারমাণবিক ভর। এটাকে বলছে মোলার মাস। মানে nf জমা করে, মানে n ফ্যারাডে জমা করে। এই যে n ফ্যারাডে মানে এই যে n, এখানে n এর মান 2, এখানে n এর মান 3,
তাহলে এনএফ ফ্যারাডে জমা করে পদার্থের কোন গ্রাম মোলের সমান, মানে কি এম সমান, গ্রাম মোলকে ধরছি অ্যাটমিক ওয়েট, যদি ধাতু হয় ধাতু আয়ন হয় অ্যাটমিক ওয়েট, তাহলে এক এফ জমা করে কত m/nf। এই m/nfটাই হলো তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। তাহলে আজ থেকে জেনে রাখবো যে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক হলো পারমাণবিক ভর মানে মোলার মাস পরমাণু ইন্টু তার আয়নের যোজনী মানে ওই পরমাণুর যোজনী। আর ফ্যারাডে তো কতখানি, ফ্যারাডে মানে 96,500। তাহলে একটু আগে আমরা যেটা পাইলাম যে W = Z/I/T, তাহলে Z এর মান কত m/nf অর্থাৎ I/T। এই ফর্মুলাটা দিয়ে আমরা সব অঙ্ক করতে পারবো যে W কত গ্রাম পদার্থ জমা হয়, বা কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, বা কত সময় ধরে চালনা করতে হবে, বা কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছিল, সব বের করতে পারবো। তো আমি মানে ইন্টারেস্টেড না যে ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করব, আমরা ইন্টারেস্টেড আমরা সমীকরণ থেকে আমরা অঙ্ক করব। আমরা তবুও যারা মানে অভ্যস্ত এই ফর্মুলার সাহায্যে ফর্মুলা আমরা দিয়ে দিলাম যে আমরা জানি W = Z/I/T, এটা প্রথম সূত্র। আর জেডটা আমি শিখিয়ে দিলাম কিভাবে জেডটা বাইর করলাম। এটা হলো তার মোলার মাস, কপার হলো 63.5, জিঙ্ক হলো 65, মানে তার পারমাণবিক ভর। এনটা কি তার ওই আয়নের যোজনী, এই দেখেন অ্যালুমিনিয়াম আয়নের যোজনী 3 ফ্যারাডে লাগছে। এফ হলো ফ্যারাডে 96,500। আই হলো অ্যাম্পিয়ার, যদি মিলি অ্যাম্পিয়ার থাকে তাকে 1000 দ্বারা ভাগ করে অ্যাম্পিয়ার করতে হবে, অ্যাম্পিয়ারে প্রকাশ করতে হবে। টিকে করতে হবে সেকেন্ডে, 10 মিনিট আছে তাহলে 60 দ্বারা গুণ করতে হবে। 1 ঘন্টা আছে তাহলে 60 × 60, এটা মিনিট মানে তাহলে সেকেন্ডে পরিণত করতে হবে। আমরা এটুকু আমরা জানলাম। আমরা এখানে কয়েকটি আমরা অঙ্ক একটু করি, তাহলে তোমরা তাহলে এই জিনিসটা একটু জেনে রাখতে হবে যে 1 ফ্যারাডে একটু জেনে রাখতে হবে। 1 ফ্যারাডে সমান কত 96,500 কুলম, এটা প্রায় এগুলো জানতে হবে। তারপরে হলো 1 অ্যাম্পিয়ার, যেটা বলছিলাম যে অ্যাম্পিয়ার কি করবে, কারেন্ট ইন এ কন্ডাক্টর, যে কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে বিদ্যুৎ চালানো হচ্ছে সে প্রবাহটা যে মাপবো সে কোন একক দিয়ে, অ্যাম্পিয়ার একক দিয়ে। যে 1 অ্যাম্পিয়ার আমরা এখানে লিখবো যে 1 অ্যাম্পিয়ার 1 কুলম পার সেকেন্ড, মানে যে প্রতি সেকেন্ডে যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে 1 কুলম বিদ্যুৎ চালনা করা, 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটার পরিমাপটা হলো 1 অ্যাম্পিয়ার। আর একটা আমরা দেখলাম যে 1 কুলম = 1 অ্যাম্পিয়ার ইন্টু হলো 1 সেকেন্ড। এগুলো তোমাকে এগুলো জানতে হবে। আর একটা আমরা দেখলাম যে কিউ মানে কি, কুলম, কত বিদ্যুৎ চার্জ। আমরা কিন্তু বিদ্যুৎ মাপি না, আমরা বিদ্যুৎ চার্জ মাপছি। তাহলে কি = হলো I/T। আই মানে বিদ্যুৎ, ওই যে অ্যাম্পিয়ার প্রকাশ কিসে প্রকাশ করতে হবে, সেকেন্ডে। এগুলো আমরা একটু আমরা জেনে রাখবো। আমরা এখন এই কয়েকটা অঙ্ক একটু তোমাদের ওখানেই করা আছে, দেখো সম্ভবত। আমরা এতে যাই, কি নাম, স্লাইডে যাই। এটা আমরা দিয়েছি, এইটা দেখো। আমি যে কথাগুলো বলছি তোমাকে ইকুয়েশন থেকে কিভাবে আমরা ছোট ছোট করে আমরা করতে পারবো, সহজে করতে পারবো। ইকুয়েশনটা বুঝলেই তুমি করতে পারবা। ধরো আমি কয়েকটা দেখাই ইকুয়েশন। 1 নম্বর, সিলভার আয়ন যোগ হলো 1 সিলভার। তাহলে বলো তো, সিলভার আয়ন প্রায় 108 গ্রাম, আয়নের ভর আর পরমাণুর ভর সমান 108 গ্রাম। 108 গ্রামের সিলভার আয়নকে চার্জ মুক্ত করবো কোথায়,
তড়িৎ বিশ্লেষণ কোষে কোথায় চার্জ মুক্ত হবে? ক্যাথোডে, সেখানে ইলেকট্রনের সমাহার। তাহলে কত হবে? ওই 108 গ্রাম, অর্থাৎ কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা। 1 মোল ইলেকট্রন, এখানে কয় মোল ইলেকট্রন? 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন সমান কয় ফ্যারাডে? 1 ফ্যারাডে, অর্থাৎ 1 × 96,500, মানে 1 ফ্যারাডে মানে 96,000 কত? 500। তাহলে এত কুলম। তাহলে আমি এইটা যদি এখন এইভাবে পড়ি, দেখো তো, যে এত কুলম বিদ্যুৎ চার্জ, মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ, এত কুলম বিদ্যুৎ চার্জ যদি আমরা প্রবাহিত করি, তাহলে এত গ্রাম সিলভার আয়ন কিসে পরিণত হয়? সিলভার ধাতুতে। তাহলে এত গ্রাম সিলভার জমা হয় ক্যাথোডে যদি আমি 96,500 কুলম বিদ্যুৎ চার্জ চালনা করি। তাহলে এত গ্রাম সিলভার ক্যাথোডে জমার জন্য লাগে কত কুলম বিদ্যুৎ চার্জ? এত কুলম বিদ্যুৎ চার্জ। উল্টা করে বলি, এত কুলম বিদ্যুৎ চার্জ কত গ্রাম সিলভার জমা করে ক্যাথোডে? 108 গ্রাম সিলভার। নাম্বার 2, এবার তোমরা নিজেরে করতে পারবা, যেটা 63.5, এটা 2 ফ্যারাডে। তাহলে 2 ফ্যারাডে, তাহলে 2 × 96, 2e মানে কি? 2 ফ্যারাডে, 2 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, 2 মোল ইলেকট্রন 2 ফ্যারাডে। তাহলে 2 × 96,500 এত কুলম, আর 63.5। তাহলে কোথায় এই কপার আয়ন কোথায় জমা হবে? ক্যাথোডে। তাহলে এত গ্রাম কপার জমা করতে লাগে কত কুলম বিদ্যুৎ চার্জ? এত কুলম বিদ্যুৎ চার্জ। এটা কোথেকে পাচ্ছি আমি? এই যে ইকুয়েশন থেকে। এই ইকুয়েশন যে জানবে আর অঙ্ক করার আর কোনো অসুবিধা নেই। তাহলে এত গ্রাম কপার জমা হয় কতখানি বিদ্যুৎ চালনার ফলে আছে? তাহলে এত কুলম বিদ্যুৎ চার্জ জমা করে এত গ্রাম কপার, বা এত গ্রাম কপার জমা করতে লাগে এত কুলম বিদ্যুৎ চার্জ। তোমাকে যদি বলে যে 5 গ্রাম কপার জমা করতে কতখানি বিদ্যুৎ চার্জের দরকার, তো তুমি এই সমীকরণ থেকে জানবা যে 63.5 গ্রাম কপার জমা করতে লাগে এত কুলম, অর্থাৎ 1 গ্রাম জমা করতে লাগে 5 গ্রাম জমা করতে লাগে কত। ক্লিয়ার? কপার। এবার আমরা জিঙ্ক একই হবে, জিঙ্ক 2+, ওখানে আমি আর জিঙ্ক দেখাবো না, একই আয়ন দেখাবো না। এবার আমরা একটু আগে দেখলাম কি? ক্রোমিয়াম 3+, তাহলে এখন কত? 3 মোল। তাহলে হলো ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম বোধ হয় 52 নাকি? না, নিকেল 52। ক্রোমিয়ামেরই কত? অ্যাটমিক ওয়েটটা ভুলে গেলাম যে, সরি, এটা দেখে নিবা। তাহলে এখানে হলো সরি, আমি এর অ্যাটমিক ওয়েটটা আমার মনে পড়ছে না, 54 বা 55, যেটাই হোক। ধরো x গ্রাম, ধরো এটা x। তাহলে x গ্রাম সোডিয়াম জমা করতে লাগে 3 × কত? 3 ফ্যারাডে। তাহলে 3 ফ্যারাডে, তাহলে 3 × 96,500 কুলম। তাহলে এত কুলম জমা করে এত গ্রাম ক্রোমিয়াম, বা এত গ্রাম ক্রোমিয়ামের জন্য লাগে এত কুলম বিদ্যুৎ চার্জ। নিকেল নিকেল 52। তাহলে 52 গ্রাম নিকেলের জন্য জমা করতে লাগে 2 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ, বা 2 ফ্যারাডে, অর্থাৎ 2 × 96,500 এত কুলম বিদ্যুৎ চার্জ লাগে এত কুলম বিদ্যুৎ জমা করে এত গ্রাম নিকেল। তাহলে 1 কুলম জমা করে কত? আর মনে করো 10 কুলম জমা করে কত? বাস, অঙ্ক হয়ে যায়। এইভাবে আমরা ক্রোমিয়াম 52, সরি, ক্রোমিয়াম হলো 52। নিকেলটাই আমি জানি, নিকেল এটা আছে নাকি এখানে? আমরা আচ্ছা, আয়রন 2+,
আর আয়রন এটা কত 2E, তাহলে কত Fe। এটা প্রায় 56-55.87, এটা মানে 56 ধরা হয়। এটা 2 ফ্যারাডে, মানে 2 × 96,500 কুলম। আর এটা প্রায় ওইটা বললাম 55.87। তাহলে এত কুলম বিদ্যুৎ চার্জ জমা করে এত গ্রাম আয়রন, বা এত গ্রাম আয়রন জমা করে এত কুলম। 1 গ্রাম আয়রন জমা করতে কত লাগে, যদি 5 গ্রাম আয়রন জমা করতে কত লাগে। আমরা এখন একটু অঙ্ক করি, তাহলে তোমরা বুঝে নিবা যে এটা কিন্তু তোমাকে জানতে হবে যে কিউ ইকুয়াল টু আইটি। কিউ এর মান যদি সরাসরি না দেওয়া থাকে, কুলম্বের মান যদি সরাসরি না দেওয়া থাকে, তাহলে অ্যাম্পিয়ার দেওয়া থাকবে আর টাইম দেওয়া থাকবে, এই দুটো যোগ করে কিউ এর মান পেয়ে যাবো। কিউ তো আমার দরকার হবে। ধরো একটি অঙ্ক আমরা কোথায়, মানে একটা স্লাইডে আছে, দেখি। দেখো প্রথম অঙ্কটা দেখি আমরা, যে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ আমরা চালনা করছি কয় সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে। দিয়ে এটা কোথায় চালনা করছি, এটা কপার সালফেট দ্রবণে, মানে তুতের দ্রবণে। তাহলে কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে, কপার আয়ন থেকে কপার 2 হবে, দিয়ে এখানে কপার ধাতু জমা হবে। তাহলে দেখো 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কপার সালফেট দ্রবণে চালনা করছি কয় সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে। তাহলে কপার, এখানে কপার সালফেট, তাহলে কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য। যখনই তড়িৎ বিশ্লেষ্য আমরা বিদ্যুৎ চালনা করছি, এটা কি আয়ন, তাহলে এটা এই কপার আয়নটা কোথায় যাবে, ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কি পরিমাণ কপার আয়ন ক্যাথোডে জমা হবে, প্রশ্নটা বোঝা গেছে। তাহলে তুতের জলীয় দ্রবণ বা কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি 10 সেকেন্ড ধরে। তাহলে আমরা তো বিদ্যুৎ চার্জ চালনা করি, আমরা বিদ্যুৎ প্রবাহ মানে চার্জ চালনা করি। চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, কিউ দ্বারা। তাহলে কিউ এর মানটা বের করতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু আমরা জানি কি, আইটি। তাহলে আই এর মান কত, 0.5। টি এর মান কত, 10 সেকেন্ড আছে। এখানে যদি 10 মিনিট হতো, ওখানে আসলে 10 মিনিটই আছে, 10 মিনিট। তাহলে 10 ইন্টু কত, 60। তাহলে কত, 300 নাকি, 300 কুলম। 600 আর 5, 530, 300 কুলম বিদ্যুৎ। এখন প্রশ্নটা কি, এটা নাই, এগুলো নাই। 300 কুলম বিদ্যুৎ চালনা করছি কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে, কত গ্রাম কপার ক্যাথোডে জমা হবে। তাহলে আমরা বিক্রিয়াটা কি, এই যে বিক্রিয়াটা কি, কপার 2+ যোগ হলো 2E সমান কি কপার। তাহলে দেখো তো এখানে কত, 63.5, এটা কি 2 ফ্যারাডে, মানে 2 × 96,500 কুলম, আর 63.5। তাহলে আমার কি বের করতে হবে, কত গ্রাম জমা হবে, মানে এটা বের করতে হবে, ডান দিকে থাকবে। তাহলে বলো এখান থেকে, এই যে আমরা সমীকরণ, এটা হলো প্রমাণ, এটা প্রমাণ, এই স্ট্যান্ডার্ড থেকে এটা আমরা বের করব। তাহলে এত কুলম 2 × 96,500 কুলম জমা করে কত গ্রাম কপার, এটা 63.5। এটা আমার প্রমাণ, এখান থেকে সমীকরণ থেকে, এখান থেকে আমি অজানা বের করব। তাহলে এত কুলম বিদ্যুৎ চার্জ জমা করে কত, 63.5। তাহলে 1 কুলম জমা করে কত, 63.5 ডিভাইডেড বাই 2 × 96,500, এত গ্রাম। আর এই যে 300 কুলম জমা করে কত, তাহলে উপরে 300 দ্বারা গুণ,
এই এটার একটা মান পাবো। মান ধরো এটার মান, এটা আমাদের মানটা ওখানে দেওয়া দেওয়া নাই না? দেখবে এটা একটা মান একটা হবে, যেটা একটা 2 চলে গেল, একটা মান পাবো। ধরো এটা এক্স এক্স পাইলাম, আমরা এই মান পেলাম এত গ্রাম, অঙ্ক শেষ। এই যে আমরা এখন বলেছিলাম, দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু, আমরা বলেছিলাম এম বাই এন এফ ইন্টু আই টি। দেখো তো ওই ফর্মুলার সাথে এটা মিলল কিনা দেখো তো। এম মানে কি বলেছিলাম? পারমাণবিক ভর, তাহলে কপারের পারমাণবিক ভর 63.5 বসিয়ে দিলাম। এনটা কি? কপার আয়নের যোজনী, কত? 2, এদের 2। এরটা কি? ফ্যারাডে, 96,500। আইটা কি? ওই যে আই হলো 0.5। আর টিটা কি? মিনিটকে সেকেন্ডে পর্যন্ত করেছি, এটা 300। একই জিনিস, একই জিনিস। আমরা এটা আমরা এতে দেখলাম, এটার মান হচ্ছে, এটার মান হবে 0.098, এরকম এত গ্রাম, এত গ্রাম কপার জমা হলো। এখন প্রশ্ন হলো, যদি বলে যে জমা এখানে পরমাণু সংখ্যা কত, কপারের কয়টি পরমাণু আছে এত গ্রামে, তুমি জানো কি? কপারের 63.5 গ্রামে, মানে পারমাণবিক ভরে, গ্রাম পারমাণবিক ভরে কতটি থাকে? এত গ্রাম কপারে থাকে 6.023 ইন্টু 10⁻23, এতটি পরমাণু। অতএব 1 গ্রাম কপারে থাকে এত বাই 63.5, অতএব এত গ্রাম কপারে থাকে কত? 0.098 গ্রাম। তাহলে এটা কোন হয়ে গেল? মানে তুমি গ্রাম পারমাণবিক ভর জানবা। এটা যদি জিঙ্ক হতো তাহলে কত? তাহলে 65 গ্রাম জিঙ্কে থাকে এতটি জিঙ্ক পরমাণু, একে কত? এত। এটা যদি নিকেল হতো বা ক্রোমিয়াম হতো, ক্রোমিয়ামের 52 গ্রাম ক্রোমিয়ামে থাকে এতটি। এটা যদি আয়রন হতো, 56 গ্রাম আয়রনে থাকে এতটি, একে কত? এত। তাহলে আমরা সবচাইতে আমাদের কাছে সুখের বিষয় হবে যে আমরা যদি সমীকরণ আমরা জানতে পারি, তাহলে আমরা এই সমস্ত অঙ্ক ইজিলি করতে পারবো, বা ফর্মুলার সাহায্যেও আমরা করতে পারবো। আমরা একটু লাস্ট একটু জিনিসটা একটু ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, এটা তোমাদের সিলেবাসে নাই, তবু আমরা একটু বলে রাখি। এটা ধরো এটা কপার সালফেট দ্রবণ, এটা নিকেল সালফেট দ্রবণ, এটা হলো জিঙ্ক সালফেট দ্রবণ। তাহলে কপার সালফেট দ্রবণে আমি তড়িৎ বিশ্লেষণ ঘটাবো, তাহলে দুটা ধাতু, দুটা অ্যানোড এবং ক্যাথোড দিয়ে দেবো। এটা এখানে এখন এগুলোকে যুক্ত করব, যুক্ত করে ব্যাটারির সাথে যুক্ত করবো। ব্যাটারি কি প্রান্ত? ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত আছে। এই ব্যাটারির সাথে যুক্ত করলাম। তো ব্যাটারির সাথে যুক্ত, যেটি আগে বলি, আমরা ব্যাটারি থেকে কিন্তু ডিসি কারেন্ট দিই। ডিসি মানে কি? যে কারেন্টের যে মানে যাবে একদিকে, মানে ওয়ান ওয়ে। এই আমরা এই যে একটু আগে যে ব্যাটারি ব্যবহার করলাম, সেখানেও কিন্তু আমরা যে তড়িৎ বিশ্লেষণ ঘটালাম ইলেকট্রোলাইটিক, সেখানে কোন ডিসি কারেন্ট, আর এখানে এটাও কিন্তু ডিসি কারেন্ট। অর্থাৎ বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়েছি। দেখো, বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়েছি। তো বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে যদি আমরা বিভিন্ন সময়ে একই পরিমাণ প্রবাহ অব্যাহত রেখে, মানে একই পরিমাণ বিদ্যুৎ, কনস্ট্যান্ট প্রবাহ, মানে যে প্রবাহটা, ধরো আমি 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছি, তাহলে 3 অ্যাম্পিয়ারটা যেন কনস্ট্যান্ট থাকে বিভিন্ন সময়ে।
তাহলে আমরা বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে যদি একই পরিমাণ বিদ্যুৎ, একই যে বললাম যে কনস্ট্যান্ট 3 অ্যাম্পিয়ার দাও 3 অ্যাম্পিয়ার দাও, একই পরিমাণ বিদ্যুৎ যদি একই সময়ে ধরে যদি আমরা চালনা করি, তাহলে এই যে ক্যাথোডে দ্রবীভূত বা অ্যানোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, এখানে ক্যাথোডে কে দ্রবীভূত হবে? কপার আয়ন, কপার ধাতু হিসেবে দ্রবীভূত হবে। এখানে ক্যাথোডে কে? নিকেল আয়ন, নিকেল 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতু হিসেবে জমা হবে। এখানে জিঙ্ক আয়ন 2টা ইলেকট্রন ক্যাথোডে জমা হবে। তাহলে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ একই সময় ধরে যদি চালনা করি, তাহলে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবীভূত হয়, ধরো কপার এখানে জমা হলো, তাহলে এই কপার যে পরিমাণ জমা হবে তার রাসায়নিক তুল্যাঙ্ক সমান হবে, নট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক না, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট না, এটা রাসায়নিক তুল্যাঙ্ক সমান হবে। রাসায়নিক তুল্যাঙ্ক, ওই যে রাসায়নিক তুল্যাঙ্কটা আমরা ওই যে আমরা কি বললাম যে m বাই n a, মানে m বাই n a, একটু পরে আসছি আমরা m। তাহলে আমরা সূত্রটা আগে বুঝে নিই যে কোন বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আমরা যদি একই পরিমাণ বিদ্যুৎ একই সময় ধরে যদি চালনা করি, তাহলে অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ হবে, যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হবে বা সঞ্চিত হবে, ধরো সঞ্চিত ধরলাম, যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে কার সাথেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান, সেটি হবে কার সমান? রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ W গ্রাম কপার জমা হলো, W1 গ্রাম কপার জমা হলো, আর তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক E1, তাহলে W প্রপোর্শনাল টু E1। তাহলে যে পরিমাণ পদার্থ জমা হয় বা সঞ্চিত মানে দ্রবীভূত হয়, তার পরিমাণটা হলো ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমান। রাসায়নিক তুল্যাঙ্ক হলো এই যে একটা বলি যে তার মোলার ভর এবং তার কি তার যোজনী, মোলার ভর এবং তার যোজনী। তাহলে এটা হলো আমাদের কি সূত্র? দ্বিতীয় সূত্র। এখানে নিকেল, তাহলে নিকেল যদি W2 গ্রাম জমা হয়, তাহলে W2 প্রপোর্শনাল টু তার রাসায়নিক তুল্য ভর যদি E2 হয়, তাহলে W। এবার যদি এখানে জমা হয় 3, তাহলে W প্রপোর্শনাল টু E3। তাহলে দেখো তো, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট পাবো কিনা? এখানে একটা কনস্ট্যান্ট পাবো তো? পাবো না? ধরো এখানে পেলাম কিউ পাবো তো, কতগুলি জমা হলো? কিউ পাবো। কিউ মানে কি? IT। এখানে কি পাবো? কিউ, ওই যে প্রথম সূত্র থেকে, তাহলে এটা IT। এখানে কি পাবো? কিউ, IT। তাহলে এই যে আমরা এগুলোকে যদি একত্রিত করি, তাহলে আমরা পাবো W1 বাই W2 E1 বাই E2, এইভাবে, বা W2 বাই W3 E2 বাই E3। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমরা এই চ্যাপ্টারে মোটামুটি আমরা তড়িৎ বিশ্লেষণ আমরা পড়লাম, ফ্যারাডের সূত্রগুলো পড়লাম। এবার আমরা আরেকটি এই চ্যাপ্টারের একটি বৃহৎ অংশ আছে, যেটা আমরা বলছিলাম যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া থেকে আমরা কারেন্ট পাবো, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। অর্থাৎ একটা কেমিক্যাল এনার্জি থেকে কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, সে যে কোষে উৎপন্ন হবে সেই কোষটার নাম হলো গ্যালভানিক কোষ বা গ্যালভানিক সেল। আমরা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগগুলো বললাম, ইলেকট্রোপ্লেটিং আমরা বললাম। ইলেকট্রোপ্লেটিং করা হয় কম দামি ধাতুর উপর একটি দামি ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধরো একটা তুমি চামচ বিক্রি করবে, লোহার চামচ বাজারে, তাহলে আর কেক কিনবে না, দেখতে ভালো লাগবে না। কিন্তু ওই চামচটাই যদি তুমি ওর উপর নিকেলের প্রলেপ দিয়ে দাও বা ক্রোমিয়ামের যদি প্রলেপ দেওয়া হয়, তাহলে ওইটা তখন কিনবে। এই যে প্রলেপ দেওয়াটাই হলো ইলেকট্রোপ্লেটিং। তো ধন্যবাদ।
তোমরা ভালো থেকো। আগামীকালকেও আমি ক্লাস নিব। আমি রুটিনটা আমি নিজের রুটিনটা অর্থাৎ কেমিস্ট্রি রুটিনটা, অন্যান্য ক্লাস হয়তো আর হবে না, ছুটি হয়ে যাচ্ছে, আমি কেমিস্ট্রি ক্লাসটা চলমান রাখবো। তোমরা ভালো থেকো, যে যেখানে থেকে নিরাপদে থাকো, সুস্থ থাকো।